আমাদের সাথে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ এবং একই সাথে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ জগলুল আহসান। আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাই। তবে এই মুহূর্তে যেহেতু আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হননি, জগলুল আহসান আপনি আমাদের সাথে আছেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সেটি হচ্ছে 2 সপ্তাহের যুদ্ধবিরতি। প্রথমত আপনি এটা কিভাবে দেখছেন? এই যুদ্ধবিরতি নিয়ে যেটি হচ্ছে ইরানের মানুষের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের মানুষের মধ্যেও একই প্রশ্ন, একই রকম আসলে ধারণা, সেটি হচ্ছে যে এটি আমেরিকার একটি কৌশল, তারা আবার শক্তি নিয়ে দ্বিগুণভাবে তারা আক্রমণ চালাবে ইরানের উপর। আপনিও তাই মনে করেন কিনা? ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য এবং একাত্তর টিভির সকল দর্শককে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো যে কথাটা বলছিলেন আপনি যে যুদ্ধবিরতি হয়েছে, বাট এটা যারা এই যুদ্ধ নিয়ে চিন্তা করেন তারা ভাবছেন যে পরবর্তীতে এটা যুক্তরাষ্ট্র আবার শক্তি নিয়ে প্রবলভাবে আসবে এবং এটা একটা কৌশল এই বিরতি, এই 2 সপ্তাহের বিরতি যেটা। তো আপনি খুব সুন্দরভাবে এবং ক্লিয়ারলি যেটা বলেছেন যে যুদ্ধ বিরতি কিন্তু বিরতি, এটা যুদ্ধের সম্ভাবনা নির্মূল হবে যখন রাইভালরি দুইটা দেশের, ইউএসএ যে কারণে এখানে যুদ্ধ করছে এবং ইরান যে কারণে এটা ডিফেন্ড করছে এখানে, সেই কারণটা বা ইসরায়েল, ইরান, ইউএসএ, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে রাইভালরি, এটার বেসিক রিজনটা যখন আপনার মানে নির্মূল হবে তখনই শুধু যুদ্ধ বন্ধের সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ আপনি ওই বিরতি দিয়ে পরবর্তীতে কিন্তু আবার যে কোনো সময় এই যুদ্ধ, ইউএস এর কথা বলেন বা ইসরায়েলের কথা বলেন, তারা এখানে আক্রমণ করবে। কারণ এখানে যে মেইন রিজনটা হচ্ছে মিডল ইস্টে এবং এইখানে যে জিও স্ট্র্যাটেজিক পয়েন্ট গুলো আছে, হরমুজ প্রণালী বা অন্যান্য প্রণালী, গাজা স্ট্রেট, এগুলোতে একটা জিও স্ট্র্যাটেজিক ডমিনেশন বা এগুলোকে নিয়ন্ত্রণে নেওয়া। এখন এখানে ইউএস এর অবজেক্টিভ হচ্ছে ইউএসএ কে সাপোর্ট, ইসরায়েলকে সাপোর্ট দিয়ে মিডল ইস্টে ইসরায়েলকে প্রক্সি অ্যাক্টর হিসেবে নিয়োগ করে তার আধিপত্য বিস্তার করা বা এই তেল সমৃদ্ধ এলাকার উপর মানে নিয়ন্ত্রণ রাখা। আর ইসরায়েলের অবজেক্টিভ হচ্ছে গ্রেটার লেবানন বা তাদের যে বাইবেলে গ্রেটার ইসরায়েলের কথা যেটা বলা আছে সেটাকে এস্টাবলিশ করা এবং ধীরে ধীরে সেটাকে এক্সপান্ড করা, তাদের যে ইসরায়েল রাষ্ট্র যেটা আছে সেটা, এবং তার যে থ্রেট, সে চারপাশে শক্তিশালী বলবো না, এক গ্রুপ অফ ইসলামিক স্টেট, তাদের দ্বারা সে চারদিকে তার বাউন্ডারির সাথে বা চারদিকে সে ঘিরে আছে তার ইসলামিক দেশগুলো, যেগুলো রিলিজিয়াস মানে দিক থেকে তারা হচ্ছে পারস্পরিক একটা শত্রুতা আছে, রাষ্ট্রের মধ্যে আন্তঃরাষ্ট্রে না থাকলেও জনগণের মধ্যে আছে, রিলিজিয়াস সেন্টিমেন্টে আছে, রিলিজিয়াস হিস্ট্রিতে আছে। তো ইসরায়েল এই জিনিসটা চিন্তা করে। তো যেটা হয়েছে যে আমরা দেখেছি যে ইরাক এবং লিবিয়া এবং সিরিয়া, এই 3টা বাথিজম বা প্যান বাথিজম বা ইসলামিজম নিয়ে যে আন্দোলনটা বা যে শক্তিটা দাঁড় করাতো, সেটাকে কিন্তু নিউট্রালাইজ করা হয়েছে ওই আরব স্প্রিং এর নামে। এখন যেটা রয়েছে ইরান, তো ইরানকে নিউট্রালাইজ করতে পারলেই ধরেন যে মিডল ইস্ট মোটামুটি ইসরায়েল বা ইউএস এর নিয়ন্ত্রণে চলে আসে। তো সেটার জন্য এই যুদ্ধটা। তো এই যুদ্ধে ইসরায়েল, ইউএসএ চেয়েছে যে অবজেক্টিভটা সে যদি ক্লিয়ার করে, তো খুব ধূসরভাবে সেই অবজেক্টিভটা বলেছে যে ইরানের মিসাইল লঞ্চিং বা তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতাগুলোকে হ্রাস করা তার একটা যুদ্ধের উদ্দেশ্য। বাট আসল উদ্দেশ্য হয়তো বা ছিল যে আপনার যে ওখানে যে একটা শাহের সময়ের জনগোষ্ঠী নিয়ে যে একটা উত্তেজনা দেখা যাচ্ছে, তো একটু আক্রমণ বা যুদ্ধের মাধ্যমে দেশের রাষ্ট্রীয় ব্যবস্থাকে দুর্বল করে সেই জনগোষ্ঠী বা সেগমেন্ট অফ দ্য পপুলেশন যাতে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যেটা আছে সেটাকে টপল করে ক্ষমতায় আসতে পারে, সেটা হলে কিন্তু তাদের ইসরায়েল এবং ইউএস এর দুটোর স্ট্র্যাটেজিক অবজেক্টিভটা অ্যাচিভ হয়ে যায়। কারণ শাহের সময় কিন্তু ইউএস ইরান খুব ভালো পার্টনারশিপে ছিল। সো সেটা হলেই তাদের ইউএস এবং ইসরায়েলের অবজেক্টিভ অ্যাচিভ হয়ে যায়। তো সেটা যতদিন না হবে
রাইভালরি থাকবে এবং যুদ্ধ চলতে থাকবে। এভাবে তো যুদ্ধ চলতে বিরোধী থাকবে, এটা কিন্তু হচ্ছে, তাদের এই নিজেদের দখলদারিত্বের রাজনীতি, ভৌগোলিক অথবা যে মোড়লপনা, সেটা যত দিনে দিনে বাড়বে তত দিনে আসলে বিশ্বের অন্যান্য দেশে নানা ধরনের সমস্যায় পড়বে, এবং তার বাইরে বাংলাদেশও নয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ যুক্ত হয়েছেন আমাদের সাথে। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছেও প্রথমে এই প্রশ্নটি আসলে আমি করতেই চাই যে 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি, যেটি আসলে সবাই বলছে যে এই যুদ্ধবিরতিটা আসলে এর আগেও আমরা দেখেছি ইসরায়েলের সাথে যখন হামাসের যুদ্ধ ছিল সেখানেও যুদ্ধবিরতি হয়েছে, আবার যুদ্ধবিরতির মধ্যে হামলাও হয়েছে, এবং একই ঘটনা আজকেও আমরা দেখতে পেলাম যে লেবাননে ইসরায়েল কিন্তু হামলা চালিয়েছে এবং তারা হিজবুল্লাহ আছে এই একটি কথা দিয়ে। অর্থাৎ এই যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধবিরতির যে এক ধরনের ধোঁকাবাজি, আপনার কাছে কি মনে হয় সামনের দিনগুলোতে এর উপর, এখন যদিও ইরান মেনে নিয়েছে, কিন্তু সামনের দিনগুলোতে আসলে তারা কোনো যুদ্ধবিরতির এরকম মধ্যস্থতা করলে সেটা আসলে মেনে নেওয়ার ঠিক হবে কিনা? ধন্যবাদ ৭১ টিভির দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে। আমরা জানি যে এই ইসরায়েল হচ্ছে একটি যুদ্ধবাজ রাষ্ট্র, ইহুদিবাদী জায়োনিজম, এবং সেটা তারা মধ্যপ্রাচ্যে ইরানকে একটি হুমকি মনে করে, সেজন্য ইরানকে নিশ্চিহ্ন করতে চায়। সেজন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে হাত নিয়ে ইরানের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা, বিভিন্ন ন্যারেটিভ তৈরি করেছে, এবং সেটাকে ন্যারেটিভকে তারা স্টাবলিশ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। এখানে আমি একটি কথা বলি, সেটা হচ্ছে কি, ঠিক আছে, ধরে নিলাম যুদ্ধ তারা সিজ ফায়ার ভঙ্গ করলো এবং ইরানে আবার হামলা করলো শক্তি সঞ্চয় করে, তখন কিন্তু ইরান কিন্তু বসে থাকবে না। এখানে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হেমিস্ফিয়ার হচ্ছে কি নর্থ আমেরিকা, একদিকে হচ্ছে সাউথে হচ্ছে মেক্সিকো, আর নর্থে হচ্ছে কি কানাডা, এবং ওয়েস্টে হচ্ছে ওয়েস্ট কোস্ট, এবং ইস্টে হচ্ছে ইস্ট কোস্ট, যে আটলান্টিকের পরে হচ্ছে ইউরোপ। তো এটা হচ্ছে আমেরিকান হেমিস্ফিয়ার, কিন্তু এখানে কিন্তু দুইটা বলয় আছে। সে দুইটা বলয় হচ্ছে কি, আপনার হচ্ছে একটা রাশিয়ান হেমিস্ফিয়ার আর একটা হচ্ছে চাইনিজ হেমিস্ফিয়ার। দুইটাই পরমাণু শক্তিধর এবং প্রচুর পরিমাণ তারা অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে শক্তিশালী দুইটা রাষ্ট্র, চীন এবং রাশিয়া। তো রাশিয়া এবং ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি আবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে যদি পুনরায় যুদ্ধে নেমে আসে, তখন কিন্তু রাশিয়া বসে থাকবে না। কারণ রাশিয়ার যে হেমিস্ফিয়ার, তার যে বলয়, এই যে আপনি যে আজারবাইজান এবং আর্মেনিয়া এবং সেখান থেকে ইরানের কিন্তু সরাসরি কিন্তু আপনার ওই যে কাস্পিয়ান সাগর হয়ে কিন্তু রাশিয়ার বর্ডার আছে, এবং সেখানে ট্রেড এন্ড কানেক্টিভিটি আছে, এবং চায়নার সাথে যে আপনি ইরানের সাথে তুর্কমেনিস্তান, কাজাখস্তান হয়ে কিন্তু চায়না, কাজে চায়না এবং রাশিয়া কিন্তু এটা তাদের নিজস্ব বলয়, এবং চায়নার যে ইন্টারেস্ট এবং রাশিয়ার যে ইন্টারেস্ট, সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু নষ্ট বা ধ্বংস হতে দিবে না এই দুটি রাষ্ট্র, এবং ইরানকে সাপোর্ট দিয়ে যাবে। ফলে যুদ্ধ প্রলং হবে, যেমনটা ইউক্রেনের যুদ্ধটা প্রলং হচ্ছে। এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ, এটা ইউক্রেনের যুদ্ধ, এটা প্রক্সি ওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সাথে একটা প্রক্সি ওয়ার। ফলে ইরানের মধ্যেই এই প্রক্সি ওয়ারটা চলে আসবে, যেখানে রাশিয়া এবং চায়না তাদের জিও স্ট্র্যাটেজিক এবং জিওপলিটিক্যাল ইন্টারেস্টকে প্রিভেইল করার জন্য যুদ্ধ চলমান থাকবে। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে এই যুদ্ধ বন্ধ হবে কিনা। যুদ্ধ বন্ধ হতে বাধ্য, তবে সেটা কখন যুদ্ধ বন্ধ হবে সেটা ডিপেন্ড করতেছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি দেখে যে তারা সেই যুদ্ধ চালিয়ে নিতে পারতেছে না, বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, অথবা ইরানকে দমাতে পারতেছে না, যেমন ইউক্রেনের যুদ্ধ এখনো বন্ধ হয়নি। কাজেই সেভাবে সেই পরিস্থিতির দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আবার কিন্তু এট দ্য সেম টাইম এখন যদি এই যে যেমন গাজার যুদ্ধটা কিভাবে বন্ধ হলো, আমি যদি বলি যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং এশিয়ার বিভিন্ন জায়গায় এই যে জায়োনিস্ট রিজিমের বিরুদ্ধে কিন্তু আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, এবং সেটা তারা বাধ্য হয়েছে যুদ্ধ বন্ধ করতে। কাজেই এই যে এটার যে কনসিকুয়েন্স, ওটা তো ছিল শুধুমাত্র গাজা ভিত্তিক একটা ছোট রাষ্ট্র, যেটার অর্থনীতি ছোট, যেটা কোনো তেল রপ্তানি নির্ভর না, কিন্তু ইরান হচ্ছে হরমুজ প্রণালী এবং বিশ্ব অর্থনীতির সাথে সম্পৃক্ত একটি রাষ্ট্র, এবং যেটা অনেক বড় রাষ্ট্র, যেটাকে খুব সহজে দমন করা কিংবা পরাস্ত করা সেটা সম্ভব না। ইরান যে সমস্ত শর্তগুলো দিয়েছে, সেগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা যদি মনে করে, তারা যদি সেগুলো মেনে নেয়, তখন কিন্তু যুদ্ধবিরতি হবে। আদারওয়াইজ ইরানের পক্ষ থেকে কিন্তু যদি এই যুদ্ধটি দিন শেষে দীর্ঘায়িত তো হয়েছে, আরো যদি দীর্ঘায়িত হতে থাকে, তাহলে আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন তার মিত্রদের নানাভাবে তার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে, একই সাথে কিন্তু লেবাননও যেহেতু তার উপরে হামলা হয়েছে, ইসরায়েলের বিমান বাহিনী আজকে হামলা করেছে, তারাও চাচ্ছে যে তার মিত্ররা যেন এখানে এসে তাদেরকে সহযোগিতা করে বা ইরানের সাথে সংযুক্ত হয়। কিন্তু এখন পর্যন্ত এই দুই দেশকে সাথে
অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং একই সাথে হচ্ছে ইরান, তাদের সাথে যাদের ভালো সম্পর্ক, আপনি যেমনটা চায়না রাশিয়ার কথা বলছেন, আমরা জানি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যারা আছে তারা কেউই কিন্তু সরাসরি আগ্রহ দেখাচ্ছে না। এর ফলে আপনার কাছে কি মনে হয় যুদ্ধটি দীর্ঘায়িত কি আদৌ হবে, নাকি এটি এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেরকম থেমে থেমে হচ্ছে, কিছুদিন বিরতি থাকছে, কিছুদিন আবার হচ্ছে দেখছি যুদ্ধ হচ্ছে, কারণ এখানে জ্বালানি, এখানে অর্থ, এখানে অস্ত্রের একটি বিশাল বড় বাজেটের একটি বিষয় থাকে, সেই জায়গার কোনো অর্থ সংকটে পড়বে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। এই বিষয়ে আমি একটি কথা বলি, দেখেন ইউক্রেনের অর্থনীতি কিন্তু মাত্র $200 বিলিয়ন অর্থনীতি নমিনাল জিডিপিতে, কিন্তু পার্চেজিং পাওয়ার প্যারিটিতে এটা $600 বিলিয়ন অর্থনীতি। অন্যদিকে হচ্ছে রাশিয়া হচ্ছে কয়েক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং ভূখণ্ড তো অনেক বড়, যেখানে ইউক্রেন হচ্ছে মাত্র 6 লাখ বর্গ কিলোমিটার, আমাদের বাংলাদেশ থেকে 4 গুণ বড়। কাজেই ইউক্রেনের মতো রাষ্ট্র যদি রাশিয়ার সাথে ফাইট করতে পারে, এবং ইউক্রেন কিন্তু রাশিয়ার সাথে সরাসরি বর্ডার, ওভারনাইট বা কয়েকদিনের মধ্যেই রাশিয়া ইউক্রেনকে পরাস্ত করতে পারত, যেহেতু তাদের বর্ডার আছে, সরাসরি সংযোগ আছে। কিন্তু ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ডারও নাই এবং ইসরায়েলেরও বর্ডার নাই, তারা কিন্তু এয়ার স্ট্রাইক করতে হচ্ছে অথবা অন্যভাবে, অথবা তাদের মিলিটারি বেস ফারস উপসাগরে তাদের যে মিলিটারি বেস সেগুলো এখন নষ্ট হয়ে গেছে। কাজে আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে তেলের যে উচ্চ মূল্য, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের বাজারে 40-50% পর্যন্ত তেলের দাম বেড়ে গেছে, ইউরোপে 30-40% বেড়ে গেছে, এবং পুরা পৃথিবীতে তেলের মূল্য বৃদ্ধি হয়ে গেছে, এবং সেটাকে, এবং মিডল ইস্টে যে একটি বিপর্যয়, এই যে ডিস্যালিনাইজেশন প্লান্টেশনে যে ইরানের হামলা হওয়ার সম্ভাবনা আছে, এবং সৌদি আরবের ইস্ট কোস্ট থেকে ওয়েস্ট কোস্ট পর্যন্ত যে তেলের পাইপলাইন, যেখান থেকে 70 বিলিয়ন ব্যারেল পার হয়, সেটা যদি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায় ইরানের আক্রমণের কারণে, তখন কিন্তু বৈশ্বিক যে জ্বালানি সেটার উপর আরো বেশি সংকট তৈরি হবে, জ্বালানি তেলের দাম আরো বৃদ্ধি পাবে, যেটা বিশ্ব সামাল দিতে পারবে না, যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির একটি বিষয়। এবং আমরা আসলে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে দেখছিলাম যে ট্রাম্প ঘোষণা দিয়েছে যে ইরানকে যারা সহযোগিতা করবে, বিশেষ করে অস্ত্র দিয়ে, তাদের উপর 50% সে হচ্ছে ট্যাক্স বসাবে। জুগলুল হাসান, সেই ট্যাক্স বসিয়ে অর্থনৈতিক চাপ কি আসলে তৈরি করা সম্ভব হবে? ধন্যবাদ। যেটা হচ্ছে যে ইরানকে যারা সহায়তা করবে তাদেরকে সে ক্ষেত্রে দিয়েছে। এখন ইরানকে কারা সহায়তা করছে? রাশিয়া, চায়না, এরা করছে। তো অন্যান্য দেশ কিন্তু সহায়তা না করলেও ইউরোপিয়ান কিছু দেশ সরে এসেছে। আর ইরানের নেইবারিং যে মুসলিম দেশগুলো আছে সেগুলো কিন্তু ইরানের বিপক্ষেই দাঁড়িয়েছে ম্যাক্সিমাম। পাকিস্তান মধ্যস্থতা করছে। তো এখন ইউএসএ যদি চায়না এবং রাশিয়া এই দুটোর উপরে কোনো কিছু করে, ইকোনমিক এমবার্গো বা যেটা বলছেন ট্যাক্সেশন, এটা বসিয়ে যদি সে রাইভালরি ক্রিয়েট করতে চায়, তো আমার যেটা মনে হয় যে হি উইল টেক হিজ ওন ক্যারিয়ার। আর এখানে একটা ব্যাপার আছে যে ইউএসএ এর ফরেন পলিসি আবার মিলিটারাইজড। আপনি দেখেন যে কোথাও কিছু হলে অস্ত্রের মাধ্যমে সেটার একটা সমাধান খোঁজা। চায়না যেটা করে সফট স্ট্র্যাটেজি ফলো করে, সে এরকম মিলিটারাইজড পলিসি সে ফলো করে না, এখনো করেনি আর কি। যদিও সে ইকোনমিক্যালি ইউএসএ কে ক্রস করে গেছে, বাট মিলিটারিলি ব্রিদিং অন দ্য নেক অফ ইউএসএ। আর রাশিয়া কিন্তু এখনো পারমাণবিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী দেশ, এবং পুতিন আসার পরে তারা যে 90 যে কমিউনিজম ফলের পরে যে সেটব্যাক হয়েছিল সেটা থেকে সরে এসেছে। তো এই দুটো দেশকে রাইভালরিতে নিয়ে সে কতটুকু নিজে স্টেবল থাকতে পারবে, তো হি হ্যাজ টু কনসিডার। অবশ্য ট্রাম্প সেটা কনসিডার করে কিনা, ওর সে যে স্টান্টবাজি যেগুলো করে, যে আজকে 6টার মধ্যে পারমাণবিক বোমার একটা থ্রেট দিয়েছিল, তো কালকে রাত্রে আমি হাসতেছিলাম যে সে কি মনে করে না যে পৃথিবীতে অন্যান্য অ্যানালিস্ট বা যারা এগুলো নিয়ে কাজ করে, রিসার্চ করে, তারা আছে নিউক্লিয়ার ওয়েপন ইজ দ্য অনলি ওয়েপন যেটা মানুষ প্রথমবার ব্যবহারের পরে 80 বছর যাবৎ ব্যবহার করেনি, দ্বিতীয় স্ট্রাইক হয়নি। বিকজ এটার কারণ আছে, এটা রেসিডুয়াল যে ইফেক্ট সেটা ইউএসএ কেউ করবে, এটা সবাই জানে। জাপানে এখনো বাচ্চা পঙ্গু হয়, এবং এই রেসিডুয়াল ইফেক্ট কোথায় কোথায় যাবে
শুধু তো ইউএসএ না, ইউএসএ যে বেস গুলো আছে মানে ইরানের চারপাশে মিডল ইস্টে, সেই সবগুলো এফেক্ট হবে। তো তাকে তো সবচেয়ে বেস পূর্বে, সময় নিয়ে আসতে হবে। সেটি আসলে বলাই যায়। আজকে আলোচনা শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাদের দুজনকে যুক্ত হয়েছিলেন। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে, কারণ ইরান যুদ্ধ আসলে সামনের দিনগুলোতে চলতেই থাকবে, আমরা কম বেশি তাই আসলে দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।